বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে নারী শিশু সহ নিহত 10, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। হায়দ্রাবাদ হাউসে ঢাকা দিল্লি 10 সমঝোতা, তিস্তা চুক্তির আশ্বাস নরেন্দ্র মোদীর, বন্ধুত্বের নতুন যাত্রা বললেন শেখ হাসিনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও হঠাৎ অবনতি, এভার কেয়ারে চলছে নিবিড় পর্যবেক্ষণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ অন্তত 5 জন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার বেলা 2টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে এ দুর্ঘটনা হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় বৃষ্টি ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হয়ে আসতে পারেননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা 9 জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এখনো কারো নাম ঠিকানা শনাক্ত করা যায়নি। গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা নদী নিয়ে যৌথ গবেষণার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, রেল, সড়ক, নৌ যোগাযোগ বৃদ্ধি, রোগীদের জন্য ই-ভিসা, গ্রিন এবং ডিজিটাল ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। বিকাশ ভারত ও 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার কথাও বলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে বাংলাদেশ ভারতের নতুন যাত্রা শুরু হলো। রকুনুজ্জামানের রিপোর্ট। ভারত সফরের দ্বিতীয় দিনে শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে 2 শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 3টি বিষয়ে নবায়ন সহ নতুন 7টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয় 2 দেশের মধ্যে। এরপর 2 প্রধানমন্ত্রী জয়েন্ট ব্রিফিংয়ে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার উল্লেখ করে গত 1 বছরে 2 দেশের রেল, নৌ, বন্দর সংযোগের একাধিক গুরুত্বপূর্ণ সফল প্রকল্পের কথা স্মরণ করেন। আগামীতে নতুন নতুন ক্ষেত্রে 2 দেশের পারস্পরিক সহযোগিতার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। आज हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। पिछले 10 वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को रिस्टोर कर दिया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। हमारे आर्थिक संबंधों को नई ऊंचाई पर ले जाने के लिए दोनों पक्ष सीपा पर बातचीत शुरू करने के लिए सहमत हैं। बांग्लादेश के सिराजगंज में एक इनलैंड कंटेनर डिपो के निर्माण के लिए भारत समर्थन देगा। फ्रेंड्स, 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। फ्लड मैनेजमेंट, अर्ली वार्निंग, ड्रिंकिंग वाटर प्रोजेक्ट्स पर हम सहयोग करते आए हैं। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी।
বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন এক যাত্রা শুরুর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। তবে আমি মনে করি ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। ভারত সফরের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের কথা বলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখেই 2 দিন চিকিৎসা দেন। এর আগে 2 এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে, তার যারা চিকিৎসক তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল এবং তারা আজকে সন্ধ্যায় বোধহয় সম্ভবত একটা আবার বোর্ড মিটিং করবেন। এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। এই যে জনগণ তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি করলে ব্যবসা করা যাবে না এমন কোনো বিধান নেই বলে উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের জানান, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সকলে প্রস্তুত রয়েছে। শুক্রবার থেকে উৎসব আমেজ শুরু হয়েছে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলে দাবি করেন তিনি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এদেশের উন্নয়ন। বিজয়কে এখনো সুসংহত করতে পারেনি। সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। 75 বছরে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল বার্তা হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অধিকার। মুহিবুল্লাহ মুহিব,
বাংলা ভিশন, ঢাকা। 2 দিন ধরে বৃষ্টি নেই সিলেট ও সুনামগঞ্জে। ধীর গতিতে নামছে বন্যার পানি। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠছে ক্ষত। নগরীর রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদীর পানি কমছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশ্রিতরা। ত্রাণের আকুতি জানিয়েছেন তারা। এদিকে সুনামগঞ্জ শহরে এখনো অনেক মানুষের বসতঘরে পানি আছে। টানা 6 দিন পর সুরমার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা, বৌলায়ের পানিও কমেছে। ধীরে ধীরে কমছে হাওরের পানি। উত্তর হাওড়াঞ্চলে বসতভিটা ও গ্রামীণ সড়ক থেকে এখনো পানি নামেনি। জেলায় 8 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে আছেন 24,000 দুর্গত। চরম দুর্ভোগে তারা। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা সহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 2 দিন তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। বৃষ্টি থাকলেও গরম অনুভূত হবে। গত 2 দিনে বৃষ্টি কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সিলেট অঞ্চলে আগামী 2-3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা কম। এদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 54 মিলিমিটার। এছাড়া শনিবার ভোরে ঢাকায় 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে তখন দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গাতেই দেখা যায় ব্যবসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। তখন বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ব্যবসা গরমটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। বৃষ্টিপাত কমে আসার জন্য সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আসলে। এবং আগামী দিনগুলোতে আগামী 2-3 দিন যেটা দেখা যায় সেখানে সিলেটের অতি ভারী বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে নিরাপদে ফিরেছেন যাত্রীরা। শনিবার মোট 10টি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি যাত্রীদের বেশিরভাগই হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি থাকলেও সৌদি আরবে বাড়ি ভাড়ার বিষয়ে অসন্তোষ জানিয়েছেন কেউ কেউ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেরই ইচ্ছা থাকে জীবনের শেষ বয়সে হলেও যেন পবিত্র হজ পালন করতে পারেন। আর সেই পবিত্র বাসনা যখন পূর্ণতা পায় তখন নিজেকে সার্থক বলে মনে করেন তারা। আমার মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে। আমি এখন নিজে শুদ্ধ হব, আমার পরিবারকে শুদ্ধ করব, এলাকাকে শুদ্ধ করব। আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেশের জন্য দোয়া করেছি, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া চেয়েছি। আমি আসলে আমার আব্বার বদলি হজ করেছি আর অবশ্যই সবার জন্য মাপ চেয়েছি। এবারের হজে এখন পর্যন্ত 35 বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের মাটিতে। হজ পালন শেষে নিজে সুস্থভাবে দেশের মাটিতে ফিরলেও মারা যাওয়া সহযাত্রীদের জন্য ভারাক্রান্ত কেউ কেউ। কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমরা হজ করতে পারছি। অনেক হাজি হারাই গেছে, অনেক হাজি মারা গেছে। হ্যাঁ, তবে একটা কি রৌদ্র, খুব রৌদ্র, প্রচণ্ড রোদ, জানেন রোদের জন্য অনেক হাজি মনে করেন হয়ে গেছে গা, মানে বয়স্ক লোক তো অনেকেই মানে দুর্বল হয়ে গেছে গা, অনেকে কি পড়ে গেছে গা, মারা গেছে। প্রতি বছরের হজে কিছু অব্যবস্থাপনা থাকলেও দেশে ফিরে এ নিয়ে খুব একটা অভিযোগ থাকে না হাজিদের। তবুও আগামীতে যেন একই ঘটনা না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার পরামর্শ অনেকের। নিয়ত করছিলাম আরো 23 সালে, কিন্তু টাকা অভাবে আমি যেতে পারি। তারপরে আমি টাকা পয়সা জমি বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি 24 সালে গেছি। সরকার আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা হজ হিসাবে নিয়েছে, বক্কার বাড়িগুলি কিছুটা দূরে হয়েছে এবং বাড়ির মান অতটা ভালো না, হোটেলের মানগুলা। গভর্নমেন্ট ইচ্ছা করলে আরো ভালো এবং কাছে ভালো বাড়ি নিতে পারত। শুক্রবার থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেছেন। সকালে সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেনাপ্রধানের দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন শফিউদ্দিন আহমেদ। দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। এত বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী, যেটা গৌরবময় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে জন্ম লাভ করেছে, সেটার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য উনি দিয়েছিলেন। তার পরবর্তীতেও তিনি আমাকে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন হয়, উন্নয়ন হয় এবং আমরা আমাদের ফোর্সেস গোল 2030 অর্জন করতে পারি। সিলেটে বন্যা দুর্গত 530টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা বিএনপি। শনিবার দিনভর দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইন্নাত আলীপুর, মির্জানগর ও মানিকপুর এলাকায় সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে ভয়াবহ এ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী। বলেন, বন্যা কবলিতদের অন্তত 6 মাস খাদ্য সহায়তা দিয়ে পুনর্বাসন করতে হবে। পাশাপাশি সুরমা, কুশিয়ারা সহ সিলেটের সব নদ নদী খনন করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল ও কোহিনুর আহমেদ। চামড়ার দাম না পেয়ে হতাশ দিনাজপুরের মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনেছেন আড়তদাররা। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, চামড়ার মান ভালো হলে ভালো দাম দিয়ে কিনছেন তারা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাম না পেয়ে চরম হতাশ দিনাজপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। বলছেন, পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। এবারও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা, গরুর চামড়ার দামও কম দিচ্ছেন তারা। এতে চামড়া নিয়ে অনিশ্চয়তায় মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কম দিচ্ছেন আড়তদাররা। গ্রামে 500 টাকা 600 টাকা কিনে এখানে আরো কম দামে বিক্রি করতেছি। কিনে আছে 550, বলছে 500, 500, 600, 400, 300, 200, যেমন চামড়া তেমন দাম। খরিদ্দার বা দেখবো যে যারা কিনবে সেই ব্যক্তিগুলো দেখি নাই। এখন মাল কিনে বসে আছে, কোনো মাহাজন নাই, মাল দেখো না। একটা খাসির চামড়া 300, 350, 200, 250 পর্যন্ত বেচছি। সেই খাসির চামড়া গোটা গোটা খাসির চামড়াগুলো ফেলে দিতে হচ্ছে আমাদেরকে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ মানতে চান না আড়তদাররা। তারা বলছেন, ভালো মানের চামড়া 800 থেকে 900 টাকায় কিনছেন তারা। কাটা যদি হয় সেই মালটা হচ্ছে কম দাম, 250, 300 টাকা। আর যেটা ভালো মাল, আড়িয়ার মাল, সারের মাল, এগুলো বিক্রি হচ্ছে 700, 800, 900 এভাবে বিক্রি হচ্ছে। ছাগল কিনে তো মানুষ পাগল হয়ে যাচ্ছে, কারণ ছাগলের দাম তো ঢাকায় নাই। লবণ ও প্রক্রিয়াকরণ সহ খরচ বেড়ে যাওয়ায় চামড়ার দাম কমেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলার সুযোগ পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। মন্ট্রিয়াল টাইগার্স দলে নিয়েছে এই অলরাউন্ডারকে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও টি-20 বিশ্বকাপে দল জায়গা পাননি এই সেমিং অলরাউন্ডার। বিশ্বকাপে আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে ভালো পারফর্ম করলেও জিম্বাবুয়ের কাছে শেষ ম্যাচে হারার দায় তার কাঁধে চাপিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়নি সাইফুদ্দিনকে। এই নিয়ে দেশে অনেক সমালোচনার ঝড় উঠলেও নির্বিকার ছিলেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। কানাডার গ্লোবাল টি-20 লিগে মন্ট্রিয়াল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে সাইফুদ্দিনকে। তার সাথে টরন্টো ন্যাশনালস ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে দলে নিয়েছে বিশ্বকাপে বল হাতে ভালো পারফর্ম করা লেগ স্পিনার
রিশাদ হোসেনকে। এর আগে সাকিব ও লিটন দাস কানাডার টি-20 লিগে মিসিসাগা পান্থার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। 25 জুলাই পর্দা উঠবে কানাডার গ্লোবাল টি-20 লিগের। 11 আগস্ট হবে ফাইনাল। মন্ট্রিয়াল টাইগার্সের সাইফুদ্দিন সাথে খেলবেন কিউই ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আফগানিস্তানের আজমত উল্লাহ, ওমরজাই, নাভিনুল হকরা। আর রিশাদ হোসেনের সাথে টরন্টো ন্যাশনালস দলে আছেন পাকিস্তানি পেসার শাহিনশাহ আফ্রিদি, রেসি ভ্যান্ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নারী শিশু সহ নিহত 10, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। হায়দ্রাবাদ হাউসে ঢাকা দিল্লি 10 সমঝোতা, তিস্তা চুক্তির আশ্বাস নরেন্দ্র মোদীর, বন্ধুত্বের নতুন যাত্রা বললেন শেখ হাসিনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার হঠাৎ অবনতি, এভার কেয়ারে চলছে নিবিড় পর্যবেক্ষণ। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।